ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই কড়া সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এখানেও নিজস্ব প্রত্যেকটা প্রদেশের গান চলছে। আমার নাচ তো আমি দেখাবো ডেফিনেটলি, কারণ এখানে এদের সঙ্গে থাকতে থাকতে মঞ্চের ওপরে আমিও একটুখানি পা মিলিয়ে ফেলছি। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। পঞ্চে পঞ্চে ঘুরে বেড়াচ্ছি আমরা। এই মুহূর্তে যে প্রদেশের নাচ আমরা দেখছি, এটা উত্তরপ্রদেশেরই নাচ, কিন্তু गोरखपुरेर बधावा डांस। गोरखपुर का जो बधावा डांस है, इसका स्पेशलिटी क्या है? इस पे ये हम लोग पूरे देश को बधाई दे रहे हैं आज प्राण प्रतिष्ठा की। और मतलब भी कुछ बधाई ऐसा होता है? हाँ, वही बधाई बता रही हूँ मैं, कि बधाई दे रही हूँ कि ये पूरे देशवासी को बधाई है कि आज इतने वर्षों के बाद फिर से त्रेता युग आ गया है, कलयुग में भी, और रामचंद्र जी फिर से अपनी जगह पे विराजमान हो रहे हैं। तो इस बात की पूरे देश को बधाई है। বছরের অপেক্ষার অবসান, 500 বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন রামলালা। এত বছরের যে আন্দোলন, যে ইতিহাস, কোথাও যেন একটা গিয়ে তার সমাপ্তি হলো। যেরকম নরেন্দ্র মোদী বলছিলেন, ঠিক এইখানে এই রামপথে দাঁড়িয়ে আমি বলবো যে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরই নতুন করে কোথাও নতুন একটা যুগ শুরু হয়ে গেল কোথাও। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা, রামপথ। একটা সন্ধিক্ষণের সাক্ষী থেকেছে আজকে গোটা দেশ, গোটা বিশ্ব। একটা নতুন ইতিহাস তৈরির সাক্ষী থেকেছে গোটা দেশ, গোটা বিশ্ব। একটা পরিবর্তনের সাক্ষী থেকেছে এই গোটা দেশ, দেশের মানুষ, গোটা বিশ্ব। হ্যাঁ, যার অনুরণন হয়তো চারিদিকে ছড়িয়ে পড়েছে, শুধুমাত্র ভারত নামক দেশটির মধ্যে সীমাবদ্ধ নেই। রাম রাজ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। শতাব্দীর পর শতাব্দীর লড়াই, দীর্ঘদিনের লড়াই, প্রাণত্যাগ, রক্তক্ষয়ী আন্দোলন, এবং তারপর সেই মুহূর্ত, সেই সময় যা আজ দেশবাসী উপহার হিসেবে পেল, এবং হয়তো আগামী আরো 100 বছর, 1000 বছরের জন্য একটা ইতিহাস তৈরি করে দিয়ে গেল এই দেশটা। আর তার প্রত্যেকটা মুহূর্তের সাক্ষী থাকলাম আমরা। কত মানুষকে আমরা আবেগে ভাসতে দেখেছি, কাঁদতে দেখেছি, আনন্দ করতে দেখেছি, উৎসব করতে দেখেছি। এই অযোধ্যার মাটিতে আমরা যে কি দেখে নিলাম, সত্যি হয়তো এই প্রজন্মের মানুষ হিসাবে আমরা হয়তো সত্যি খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তাই জন্যই এরকম কিছু মুহূর্তের সাক্ষী থাকার একটা সুযোগ হয়েছে আমাদের। আজকে সোজাসুজি স্বর্ণালীতে আমরা গোটা বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদেরকে এখন যে ছবিগুলো দেখাচ্ছি, আপনাদেরকে মনে আছে যে রাম রাজ্য প্রতিষ্ঠার পর, মানে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী সকলকে বলেছিলেন যে আপনারা আজকের দিনে অকাল দীপাবলি পালন করুন, কারণ রাম যখন বনবাস থেকে এসেছিলেন গোটা অযোধ্যা এইভাবেই আনন্দে মেতে উঠেছিল। এবং এই 22শে জানুয়ারি
এই তিথিটা আজকের থেকে কিছু ভিন্ন নয়, একেবারেই ভিন্ন নয়। কাজেই কেন আরেকটা দীপাবলি হবে না এই 22শে জানুয়ারিতে? আজকে এই মুহূর্তে আপনারা সেই ছবিটাই দেখছেন। সরজুর তীরে এই মুহূর্তে হাজারে হাজারে প্রদীপ জ্বলছে। আর সকাল থেকে আমরা একাধিক ছবি আপনাদেরকে দেখিয়েছি, কত মানুষ এসেছেন সেই ছবি আমরা দেখিয়েছি। এছাড়াও আমরা তো দেখিয়েছি যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বিরাট কোহলি থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ আজকে এসে উপস্থিত হয়েছিলেন এবং সত্যি আর 5 জন সাধারণ মানুষের মতো এসে উপস্থিত হয়েছিলেন। সারা সকালের ছবি দেখাচ্ছিলাম, প্রাণ প্রতিষ্ঠা ছবি আমরা লাইভ কভারেজ দেখেছি। আর এই মুহূর্তে আমি রয়েছি সরজু নদীর তীরে রামকি প্যারি ঘাট। রামকি প্যারি কোনটা? সরজু নদী থেকে যে একটা অংশ বিচ্ছিন্ন হয়ে অযোধ্যার মধ্যে প্রবেশ করেছে, একদম অযোধ্যার জনবসতির মধ্যে প্রবেশ করেছে, সেই ঘাট হচ্ছে রামকি প্যারি। পরবর্তীকালে সেটাকে রামকি প্যারি বলা হয়। যেরকম হরকি প্যারি ঘাট আমরা শুনে দেখেছি হরিদ্বারে, ঠিক সেরকম রামকি প্যারি ঘাট। আর এই মুহূর্তে বলা হয়েছিল তো যে এদিন দীপাবলি হবে, দীপোৎসব হবে। আমি আজকে সোজাসুজি স্বর্ণালী শুরু করছি অযোধ্যার এই রামকি প্যারি ঘাট থেকে। তবে শুরু করার আগে আমি প্রথমে দেখাবো কি অসাধারণ দৃশ্য, স্বর্গীয় দৃশ্য হয়ে রয়েছে এই রামকি প্যারি ঘাট। যতদূর চোখ যায় অজস্র অজস্র এখানে দ্বীপ জ্বালানো হয়েছে, প্রায় গোটা হরকি প্যারি ঘাটটা জুড়ে দ্বীপ জ্বালানো হয়েছে। এবং সেখানে সেখানে মানুষজন আসছেন, তারা প্রদীপ জ্বালাচ্ছেন, দ্বীপ জ্বালাচ্ছেন। আমি একবার তাদের কাছে আসবো। কাহা সে আ রে আপ লোগ? কলকাতা থেকে। কলকাতা থেকে? বাঙালি? দারুণ ব্যাপার তো। কবে কবে আসা হয়েছে? আমরা আসছি বাংলাদেশ থেকে। আচ্ছা, বাংলাদেশ থেকে এসেছে। বাংলাদেশ থেকে আমরা 3 দিন আগে বের হয়েছে, গতকাল সন্ধ্যায় পৌঁছেছি এখানে। আমরা বাংলাদেশ থেকে 17 তারিখ বের হয়েছি। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশ সাতক্ষীরা, যশোরেশ্বরী। হ্যাঁ, নরেন্দ্র মোদী আমাদের ওখানে গিয়েছিল, যশোরেশ্বরী মন্দিরের পাশে, ওখানেই আমাদের বাড়ি। গোপালগঞ্জেও গিয়েছিলেন উনি? হ্যাঁ, সাতক্ষীরা শ্যামনগর থানায় আমার বাড়ি। মানে ওখানে নরেন্দ্র মোদী গিয়েছিল, আর নরেন্দ্র মোদীকে অনেক দেখার ইচ্ছা নিয়েছিলাম। তাছাড়া রামচন্দ্রকে দেখার জন্য অনেক ইচ্ছা ছিল। আর 500 বছর পরে মানে আমরা রামচন্দ্র ফিরে যাচ্ছে, এর আবেগ না ধরে রাখতে না পেরে বাংলাদেশ থেকে চলে যাচ্ছি দুইজন। যাচ্ছে কিন্তু মানে কথা বলতে বলতে একটু পড়ছে, চোখ ছলছল করছে, একটু হাত পা কাঁপছে। আমি দেখো দূরে দেখতে পাচ্ছ তুমি, এখানে টানা বাজি পোড়ানো হচ্ছে এবং একটা অসাধারণ একটা দীপাবলির থেকে হয়তো অন্য রকম একটা মাত্রা। আমি জিজ্ঞাসা করবো যে আমাদের ভারতে তো দীপাবলি অন্য রকম ভাবে হয়, অনেক প্রদীপ জ্বালাই আমরা, এখানে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে, পুরো দীপাবলি ফিলিং পাচ্ছি। যে সেই কালী পুজোর সময় যে আমরা দীপাবলি পালন করি সেই পুরো ফিলিং পাচ্ছি এখানে সে। আর বাংলাদেশ থেকে ছুটে আসা এই সকল আনন্দ এবং সকল হিন্দুত্ববাদীদের মিলন মেলা হয়ে উঠেছে পুরো অযোধ্যাবাসী। এই জন্য এখানে এসে খুবই আনন্দিত বাংলাদেশ থেকে। মানে এই এতদিন কবে কবে আপনারা বাংলাদেশ থেকে যাত্রা শুরু করেছেন? যাত্রা শুরু করেছি 17 তারিখ এবং 21 তারিখে 20 তারিখ রাত্রে অযোধ্যা ধামে ঢুকেছি। মানে আমি এটাও ভাবছি যে মানে অন্তত এই অযোধ্যায় যে রামলালা 500 বছর বাদে আসছে, মানে সে খবর পাওয়ার পরে আপনারা ঠিক করে নেন যে আপনারা যাত্রা শুরু করবেন। তারপরে পাসপোর্ট ভিসা করে আসার জন্য, পাসপোর্ট ভিসা করে? হ্যাঁ, পাসপোর্ট ভিসা করে আসার জন্য প্রস্তুতি নেই। অসাধারণ। তো কেমন লাগলো ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন? অসাধারণ, অসাধারণ। এবং সব জায়গায় সবার পরিবেশ, সবার মানে ব্যবহার, পুলিশ সকলের ব্যবহার অসাধারণ উত্তরপ্রদেশের। আর এই যে রাম মন্দিরের যেটা আজকে আপনারা দেখতে পাচ্ছেন, তার নেপথ্যে একটা বড় আন্দোলন রয়েছে, রক্তক্ষয়ী সংগ্রাম আছে, সেই সম্পর্কে জানা হয়েছে? মানে নাকি কি জানা আছে? 2 লক্ষ সন্ন্যাসী এই রাম মন্দিরকে প্রতিষ্ঠাতা করতে জীবন দিয়েছে। এটা তাদের স্মরণে আমাদের উচিত তাদের স্মরণে আজকে প্রদীপ দান করা সকলে। আমি দেখছিলাম, আপনিও কি বাংলাদেশ থেকে? আমি বাংলাদেশ থেকে আসছি, এখানে পড়াশোনা করি কাশীতে, কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে, ওখানে পড়াশোনা করি। ঠিক আছে, আমি বাংলাদেশের যশোর থেকে, আমার নাম তন্ময় দাস। ঠিক আছে, আর এই দাদা তো আসছেন অনেক কষ্ট করে, ইনি আসছেন, এনার এক পা নেই দেখছেন। ঠিক আছে,
তারপরে অনেক উনি কষ্ট করে আসছেন। কত কষ্ট, উনি কি বাংলাদেশ থেকে এসেছেন? উনি কলকাতার। এদিকে এদিকে আসুন না প্লিজ। গোবরডাঙ্গা থেকে এসছে এক পায়ে সাইক্লিং করে, এই প্রতিবন্ধকতা অস্বীকার করে উড়িয়ে দিয়ে এই মনের জোরটা কোথা থেকে পেলেন এই গোবরডাঙ্গা থেকে সাইকেলে করে, তাও এক পায়ে? যদিও আমরা অনেক এত আন্দোলনের কথা বলছি, রক্তক্ষয়ী সংগ্রামের কথা বলছি, কিন্তু মনের জোর তো দরকার হয়। মনের জোর না থাকলে বোধ হয় শ্রীরামের কাছে আসা যায় না। একদমই ঠিক, কিন্তু এই মনের জোরটা হচ্ছে শ্রীরামচন্দ্র। শ্রীরামচন্দ্র চেয়েছেন বিদায় আজকে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করে আমি আসতে পেরেছি। এই যে আশাটা, এটা টোটাল পশ্চিমবঙ্গবাসী, গোবরডাঙ্গাবাসী, তাদের ভালো সুকামনার জন্য আমি এসেছি এত দূর পথ অতিক্রম করে। আসতে গেলে পথে অনেক ধরনের অসুবিধার মধ্যে পড়েছি, কেননা ঝাড়খণ্ডের ওখানে আসলে পরে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় 14 তারিখে। তো সবথেকে মজার ঘটনা, আর প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদ না থাকলে হয়তো আমি ওখানেই শেষ হয়ে যেতাম, এই অবধি আর আসা হতো না। আমার অ্যাক্সিডেন্ট হয়, 2 জন স্কুটি আর একটা বাইক একসাথে পড়ে যায়। ওদের ভীষণভাবে চোট লাগে, হাত পা কেটে যায়, কিন্তু আমার একটা হ্যান্ড গ্লাভস পরা ছিল হাতে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখনও অবধি মানে কোনো ধরনের অসুবিধা হয়নি। শুধু হ্যান্ড গ্লাভসটা জাস্ট ছিঁড়ে গেছে, কিন্তু সব কিছুই ঠিকঠাক। একটু ব্যথা ছিল, রাম রাম করছিলাম গাড়ির ভিতরে উঠে, ঠিক হয়ে গেছে। অসাধারণ। আমি বলছি কি, এই আবেগগুলোই কিন্তু আমাদের সম্পদ। আমি আবার আপনাদের কাছে আসবো, যারা বাংলাদেশ থেকে এসেছেন, আপনি প্লিজ থাকুন আমাদের সঙ্গে। আমি যেটা জিজ্ঞাসা করছিলাম যে বাংলাদেশ থেকে এত দূর আসা, তো কেমন লাগলো আমাদের এখানে? এই যে অযোধ্যা, আমরা বলছি যে অযোধ্যা বেসিক্যালি একটা মিনি ভারত হয়ে রয়েছে। আপনারাও দেখলেন যে এখানে তামিল থেকে উত্তরের দিকে জম্মু উত্তরাখণ্ড থেকে শুরু করে পশ্চিমে হরিয়ানা, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ তো রয়েছেই, তামিল, কেরালা, এত দূর দূর থেকে মধ্যপ্রদেশ রয়েছে, গুজরাট রয়েছে, প্রায় একটা মিনি ভারত। কোথাও কি মনে হলো যেখানে কোনো আলাদা করে কাউকে কোনো দেখার রয়েছে, কোনো কিছু কোথাও বিভাজন রয়েছে নাকি? মনে হলো আমরা তো বলছি এটা মিনি ভারত দেখলাম, আপনারা কি দেখলেন? দেখুন, ভারত তো কখনো মিনি হতে পারে না, ঠিক আছে? ভারতবর্ষ সর্বদাই আপনার আছে, সে আদি অনন্ত থেকে যেমন ছিল সনাতনীরা তেমনই আছে, শুধুমাত্র আমাদের ভিতরে ডিভিশন হয়ে গেছে, ঠিক আছে? আলাদা আলাদা হয়ে গেছে আমরা, ঠিক আছে? তো আমরা ভারতবর্ষকে আমরা চাই আবার পুনরায় যাতে ভারতবর্ষ আবার তার শক্তিতে ফিরে আসুক, ঠিক আছে? তার এক স্বরূপ আমরা আজ দেখতে পাচ্ছি এখানে এই রাম জন্মভূমি অযোধ্যাতে, ঠিক আছে? তো দেশ তো ডেফিনেটলি ক্রমশ এগোচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এই অযোধ্যার মধ্যে আমরা যেটা আমাদের মানে গোটা দেশের মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছে, আপনাদেরও হয়েছে? হ্যাঁ, অনেকের সাথে দেখা হয়েছে। এখান থেকে গুজরাট থেকে আসছে অনেকে হরিয়ানা থেকে আসছে। আমার অনেক ফ্রেন্ডই থাকে, তারা দেখা যাচ্ছে নেপাল থেকে আসছে, ঠিক আছে? নেপাল থেকে অনেকে এসেছেন এবং সাইকেলে করে এসেছেন, তিব্বত থেকেও এসেছেন, ঠিক আছে? মানে একটা কথা আছে যে মিনি পৃথিবী হয়েছে, মিনি পৃথিবী, মিনি মিনি ভারত নয়, আসলে মিনি পৃথিবী, মানে ওয়ার্ল্ড হয়ে গেছে, এটা ছোটখাটো একটা পৃথিবীর। রাম কখনো একজনের না, রাম পুরো বিশ্বের। সেটা পুনরায় প্রমাণ হয়ে গেল আজ এই রাম জন্মভূমির এই প্রাণ প্রতিষ্ঠার দিনে 22শে জানুয়ারিতে, এই তার প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এখানে সমস্ত মানুষ একত্রিত হয়েছে, আর আমরা চাই রাম সকলের ভিতরে যেন সেই শক্তি দিক, যাতে সবাই একসঙ্গে থাকতে পারে, আমরা সনাতনীরা যাতে একে অপরের সাথে জুড়ে থাকতে পারি, এটাই চাই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সব ভুলে যাতে সব ভুলে সব সনাতনীরা এক হয়ে আমরা হাতে হাত দিয়ে চলতে পারি, এই চাই। ওনারা প্রদীপও জ্বালিয়েছেন, তবে একসঙ্গে একটুখানি যখন বাংলাদেশ থেকে এসেছেন আমাদের ভাইরা, একসঙ্গে একটু তাহলে রামের নামে জয়ধ্বনি হয়ে যাক একসঙ্গে। একই নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় बोलो सियापति रामचंद्र की জয়। কি নারা কি নাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, আরে কি নারা কি নাম, জয় শ্রী রাম, জয় শ্রী আরে রাম, বাংলাবাসী জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী আরে রাম, ইউপিবাসী জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী আরে রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। জয় শ্রী রাম। অসাধারণ। আমার একটাই মানে এখানে মানে জয়কারা খুব ভালো লাগলো যে বাংলার শ্রীরাম, ইউপির শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমরা এই রকম এই অসাধারণ ছবি দেখতে দেখতেই আমরা এগোচ্ছি। এবং আমি যেটা বলছিলাম যে ওই পারে তুমি দেখছো, পারেতেও চলছে
এইদিকে এই প্রদীপ জ্বালানো এবং এপারেও চলছেন প্রদীপ জ্বালানো এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং কথা বলতে বলতে পরমাত্মানন্দ মহারাজজি আমাদের সঙ্গে চলে এসেছেন। একবার ওনার সঙ্গে কথা বলে নিই। মহারাজ, ওদিকে রয়েছে আমাদের ক্যামেরা, সরজুর পারে দাঁড়িয়ে আছি আমরা এবং কিছুক্ষণ আগেই আমি দেখছিলাম যে আমি যে ভাইদের সঙ্গে কথা বলছিলাম তারা হচ্ছেন একটু ওদিকটায় ব্যাস 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 যাদের সঙ্গে কথা বলছিলাম তারা হচ্ছেন বাংলাদেশের আমাদের ভাইরা। তারা এসছেন, দূর থেকে দাঁড়িয়ে আছেন এদিকে। চলে আসুন আপনারা, হ্যাঁ চলে আসুন। তো বাংলাদেশের ভাইদের সঙ্গে কথা বলছে, ওরা বলছিলেন যে এই ভারতে এসে যে অভিজ্ঞতা হচ্ছে, রাম তো আসলে একটা আদর্শ এবং দেখুন দেশ কালের সীমানা লঙ্ঘন করে আমরা যেভাবে দাঁড়িয়েছি এই মুহূর্তে সরজুতে দাঁড়িয়ে আছি, এটা একটা ঐশ্বরিক লাগছে আমার তো নিজের। আমি ভাবতেও পারিনি এত অসাধারণ দৃশ্য। মানে দীপাবলি বলছিলাম আমরা, কিন্তু জানি না এটা কোন দীপাবলি, এটা কীভাবে বিশ্লেষণ করব। কিন্তু এটাই তো রাম, শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠা নয়, আমার মনে হয় রামের আদর্শ আজকে কোথাও প্রতিষ্ঠিত হচ্ছে, তাই না? আমরা আজকে অদ্ভুত রাম রসায়ন দেখতে পাচ্ছি। আজকে সারাটা দিনের রাম মন্দিরের ভব্য শ্রী বিগ্রহ প্রতিষ্ঠায় আমরা যারা তার সাক্ষী, তার একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম কেবল ভগবানের অনেক অনেক কৃপা আমাদের ওপর আছে বলে। আজ থেকে বোধহয় ভারতবর্ষ, শুধু ভারতবর্ষ কেন বলবো, সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এক নতুন যুগের মধ্যে প্রবেশ করলো। কাকে বলে রাম রসায়ন? আজকে আমরা সারা দিন সেই রাম রসায়ন দেখছি এবং এখনও সরজু মায়ের তীর সেই রাম রসে একেবারে টলমল করছে। চারিদিকে অকাল দীপাবলি, খুশির রোশনাই, সেই সঙ্গে আতশবাজি, স্বতঃস্ফূর্ত মানুষের ঢল নেমেছে চারিদিকে। সারা অযোধ্যা, শুধু অযোধ্যা কেন, আমার কাছে খবর আসছে ভারতবর্ষের প্রান্তে প্রান্তে আজকে রাম উৎসব হচ্ছে। শুধু ভারত নয়, বিভিন্ন জায়গায় ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বময় আজ আমরা রামকে নিয়ে যে নতুন রাজ্য প্রতিষ্ঠা করছি, যে রাম রাজ্য, যে সনাতন রাজ্য, যে বিকাশের রাজ্য, তার যেন আজ থেকে সূত্রপাত হয়ে গেল। আজ থেকে পৃথিবী একটা নতুন যুগে প্রবেশ করলো। শুধু ভারত নয়, সারা পৃথিবী, সারা বিশ্ব। কারণ রাম হচ্ছেন যিনি পরমাত্মা, তিনি আমাদের আত্মা, তিনি বিশ্ববাসীর আত্মা। সর্বোপরি রাম থেকে রাষ্ট্রযাত্রার আজকে সূত্রপাত হলো। আবারও আসবো, তবে এই মুহূর্তে আমি একবার ঝট করে রোহিতকে বলবো দেখাতে যে এখানে টানা দীপাবলি বলছিলাম তো, এখানে টান একের পর এক তুবড়ি জ্বালানো হচ্ছে এবং আলোর রোশনাইয়ে ভেসে যাচ্ছে কোথাও, আলো রোশনাইয়ে কোথাও ভেসে যাচ্ছে এই গোটা সরজু মায়ের তীর। আমি আবারও একবার আসবো আলোচনা, তবে তার আগে প্রধানমন্ত্রী দীপাবলি নিয়ে কি বার্তা দিয়েছিলেন সেটা একবার শোনাবো এবং তারপর আজকে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরও ঠিক যেভাবে তিনি বললেন কোথাও যে আমরা আরও একবার বলছি, বারবার বলছি যে রাম নিয়ে যে কথা বলা হচ্ছে, যে রাম নিয়ে দেখো বলতে বলতে আরও অসাধারণ ছবির সাক্ষী থাকছি আমরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে প্রাণ প্রতিষ্ঠা করার পর তার যে বক্তব্য, সেখানে বেশ কয়েকটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা সত্যি সত্যি দেশবাসীর মন ছুঁয়ে গেছে। এখানেও অনেকে সেই নিয়ে কথা বলছেন। আমি দুটো বক্তব্য শোনাবো। এক, এই দীপাবলির যে ইন্সপিরেশন, অনুপ্রেরণা যেখানে কোথাও দিয়েছেন আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং তার সঙ্গে এই যে রামের যে আদর্শ নিয়ে আমরা কথা বলছি, শুধুমাত্র রাম মন্দির প্রতিষ্ঠা নয়, তার সঙ্গে তার আদর্শের প্রতিষ্ঠা, যাতে পরবর্তী প্রজন্ম সেই আদর্শটাকে চেনে জানে, তাদের শিকড় সম্পর্কে তারা সচেতন হন, তাদের নিজস্ব সনাতনী ধর্ম কি বলছে সে সম্পর্কে তারা জানেন এবং সেই আদর্শকে বুকে নিয়ে নতুন ভারত তারা গড়তে পারেন। কারণ রামের আদর্শই তাকে এই এতদিন পর্যন্ত, হাজার হাজার বছর পর্যন্ত এই জায়গায় মনের মণিকোঠায় রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটো বক্তব্য শুনবো, তারপর আবারও ফিরে আসছি। 22 जनवरी 2024 का ये सूरज एक अद्भुत आभा लेकर आया है। 22 जनवरी 2024 ये कैलेंडर पर लिखी एक तारीख नहीं, ये एक नए काल चक्र का उद्गम है। राम मंदिर के भूमि पूजन के बाद से प्रतिदिन पूरे देश में
उमंग और उत्साह बढ़ता ही जा रहा था। निर्माण कार्य देख देशवासियों में हर दिन एक नया विश्वास पैदा हो रहा था। आज हमें सदियों के उस धैर्य की धरोहर मिली है। आज हमें श्री राम का मंदिर मिला है। प्रभु श्री राम से क्षमा याचना भी करता हूं। हमारे पुरुषार्थ, हमारे त्याग, तपस्या में कुछ तो कमी रह गई होगी कि हम इतनी सदियों तक ये कार्य कर नहीं पाए। आज वो कमी पूरी हुई है। मुझे विश्वास है प्रभु राम आज हमें अवश्य क्षमा करेंगे। भारत के तो संविधान में उसकी पहली प्रति में भगवान राम विराजमान है। संविधान के अस्तित्व में आने के बाद भी दशकों तक प्रभु श्री राम के अस्तित्व को लेकर कानूनी लड़ाई चली। मैं आभार व्यक्त करूंगा भारत की न्यायपालिका का, जिसने न्याय की लाज रख ली। न्याय के पर्याय प्रभु राम का मंदिर भी न्यायबद्ध तरीके से ही बना। সেই বার্তা শুনছিলাম। বার্তা শুনতে শুনতে এই মুহূর্তে আমি আরও একবার স্টুডিওতে চলে যাবো। স্টুডিওতে আরও তিনজন অতিথি রয়েছেন স্বামী দিব্যানন্দ মহারাজ, রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য সভ্য রয়েছেন বিজেপি মুখপাত্র অঙ্কন দত্ত এবং রয়েছেন আইনজীবী মণিশঙ্কর চ্যাটার্জি। আমি প্রথমেই একবার আসবো স্বামী দিব্যানন্দ মহারাজের কাছে। যে মহারাজ, আপনি কলকাতায় রয়েছেন, আমরা এখানে কিছুক্ষণ আগেই পরমাত্মানন্দ মহারাজজির সঙ্গে কথা বলছিলাম, যে এই অভাবনীয় অভিজ্ঞতা শেয়ার করছিলাম, আলোচনা করছিলাম। কেমন লাগছে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আমি, এবং এই মুহূর্তে দীপাবলির কথা বলেছেন প্রধানমন্ত্রী। দীপাবলির চেহারা আমরা দেখে দেখে অভ্যস্ত, দীপাবলি কিরকম হয়, কিন্তু আমি জানি না যে এই দীপাবলির সঙ্গে যেন অদ্ভুত রকমভাবে মানুষের চোখের জল মিশে গেছে, অদ্ভুতভাবে আনন্দাশ্রু মিশে গেছে। এত দূর দূর থেকে মানুষ এসছেন, বাংলাদেশ থেকে এসেছেন, সীমানা পেরিয়ে এসেছেন শুধুমাত্র শ্রীরামের নামে সেই জয়ধ্বনি দেওয়ার জন্য। যে দীপাবলিতে কোথাও গোটা দেশ এক জায়গায় চলে আসছে, গোটা দেশ শুধু নয়, গোটা পৃথিবী। কিছুক্ষণ আগে ওরা আমাকে বলছিল, ওরা আমাকে রেকটিফাই করে দিচ্ছিল যে দিদি মিনি ভারত নয়, মিনি পৃথিবী বলুন। কেমন লাগছে এই অভিজ্ঞতা? কেমন এটা সত্যি আমরা যেটা বলছিলাম যে রাম আসলে শুধুমাত্র কোনো চরিত্র, শুধু ঈশ্বর নয়, তার মন্দির প্রতিষ্ঠা শুধু নয়, এইটুকুই নয়, আসলে কোথাও তার আদর্শের প্রতিষ্ঠা হচ্ছে কোথাও, এবং সেটাই বোধহয় প্রত্যেক পরতে পরতে আমরা বুঝতে যাচ্ছি। মহারাজ, সর্বপ্রথম ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে রিপাবলিক পত্রিকা পরিবারকে শত ধন্যবাদ প্রদান করছি। আজ 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী বলেছেন নয়া কালচক্র কা উদ্গম है आज। ভগবান শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে সীতামাতা, লক্ষণ, বিভীষণ, অঙ্গদ ইত্যাদি এদের নিয়ে অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন, এবং দীপাবলির দিন প্রত্যাবর্তন করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র। এবং ভগবান শ্রী রামচন্দ্র, সেদিন আমি বলেছি, যখন পুষ্পক রথ থেকে নেমে এলেন, তখন দেখছেন যে গুরুদেব বশিষ্ঠ, দেখছেন কৌশল্য মাতা, সুমিত্রা মাতা। কিন্তু রামচন্দ্র
তাদের গুরুদেবকে প্রণাম করেনি, নিজের গর্ভধারিণী মাকে প্রণাম করেনি, সুমিত্রা মাতাকে প্রণাম করেনি, সর্বপ্রথম কইকেয়ী মাতাকে প্রণাম করলেন, যিনি পেছনে দাঁড়িয়েছিলেন, মুখটা তুলে তাকাতে পারছে না লজ্জায়। ভগবান শ্রী রামচন্দ্র গিয়ে সর্বপ্রথম তাকে প্রণাম করলেন। তিনিই ভগবান রামচন্দ্র, যে রামচন্দ্রকে বনে যেতে হয়েছিল কইকেয়ী মাতার জন্যে, যার জন্যে সীতা দশরথকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছিল। সীতাকে হরণ করে নিয়েছিল দুষ্ট দুর্বৃত্ত দশানন রাবণ। সেই রামচন্দ্র সেদিন ছিল 14 বছর পরে অযোধ্যাতে প্রত্যাবর্তন করেছিলেন, কিন্তু আজ ভগবান রামচন্দ্র তার পৈতৃক এই মুহূর্তে সরজু নদীর তীরে যে অসাধারণ দৃশ্যের সম্মুখীন হচ্ছি আমরা, একবার অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত আর বাংলার দর্শকদের সেই নয়নাভিরাম দৃশ্য একবার সাক্ষ্য করাতে। যে মুহূর্তে উৎসব, এই দীপাবলি, এই উৎসব শুধুমাত্র আলো জ্বালানোর নয়, যেন একটা নতুন শপথ, নতুন যুগ, যে ছবি দেখতে পাচ্ছি আমরা, যে মুহূর্তের সাক্ষী হচ্ছি। এবং স্টুডিওতে বসা আমার সমস্ত যারা অতিথিরা রয়েছেন, এখানে আমার সঙ্গে মহারাজ রয়েছেন, আমার আরেক সহকর্মী শ্রীতা স্টুডিওতে রয়েছেন, এবং গোটা রিপাবলিক বাংলা ফ্যামিলি এবং রিপাবলিক বাংলার সমস্ত দর্শকদের এই দৃশ্য দেখাতে পারছি আমি এই মুহূর্তে সরজু নদীর তট থেকে, রাম কি প্যারি থেকে। এই ঐতিহাসিক মুহূর্ত, এটা একটা ঐতিহাসিক সন্ধিক্ষণ। কিছুক্ষণ আগে সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী থেকেছি আমরা আজকেই, এবং তারপর এই মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর একদিকে আরতি করা হচ্ছে, আর অন্যদিকে রাম কি প্যারি যে ঘাট সরজু নদী, তা একদম গম গম করছে আনন্দে, উচ্ছ্বাসে, জয়ধ্বনিতে, শ্রীরাম কীর্তনে। এই মুহূর্তে অসাধারণ এক মুহূর্তের সাক্ষী থাকছি আমরা। আমি একদম আবারও ফিরে যাব দিব্যানন্দ মহারাজের কাছে। এই ছবি দেখতে দেখতে আমরা দেখাতে থাকবো এই ছবি। তবে তার সঙ্গে মহারাজজি যেটা বলছিলেন, যে সেই আদর্শের কথা, মহারাজজি যদি শেষ করে নেন আপনার কথা। ভগবান শ্রী রামচন্দ্র সেদিন 14 বছর বনবাস কাটিয়ে তিনি ফিরেছিলেন অযোধ্যাতে, কিন্তু আজ ভগবান শ্রী রামচন্দ্র 500 বছর নির্বাসনে থেকে আজ অযোধ্যাতে তার সেই পৈতৃক ভিটাতে যেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানে তিনি প্রত্যাবর্তন করেছেন রামলালা রূপে। সেখানে গগনচুম্বী মন্দির এবং সমগ্র বিশ্বের সনাতনীরা তারা তাকিয়ে আছেন অযোধ্যার দিকে। সেদিন ছিল দীপাবলি, কিন্তু আজ 22শে জানুয়ারি অযোধ্যাতে নেমে এসেছে অকাল দীপাবলি। ওই সরজু ঘাটে যেখানে দীপাবলি সেই আলোর রসনায় জ্বালিয়ে যেটা আমরা দেখছি, এবং সেই দীপাবলি ওই সরজু ঘাটের জল, সরজুর জল যেদিন ওই রাম মন্দির ভেঙে দিয়েছিল মীর বাকি ওই বাবরের নির্দেশানুক্রমে, সেই দিন থেকে 500 বছর ব্যাপী 450 হিন্দু সংগ্রাম করেছে, এবং তাদের সেই তাজা রক্ত এই সরজু নদীর জলেতে মিশে সরজু নদীর জল লালে লাল হয়ে গেছিল। কিন্তু আজ আমরা অকাল দীপাবলি উদযাপন করছি। শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের সনাতনী নয়, সমগ্র বিশ্বের মানুষ তারা সে তাকিয়ে রয়েছেন এই অযোধ্যার দিকে। কি অদ্ভুত! গিয়েছিলাম থাইল্যান্ডে, ব্যাংককে, গত 24, 25, 26 3 দিনের ওয়ার্ল্ড হিন্দু কনফারেন্স সেখানে আয়োজিত হয়েছিল। 22,000 হিন্দু ডেলিগেটস সেখানে গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে, এবং সেখানে বিরাট সম্মেলন। সে সম্মেলনে ভারত সেবাশ্রম সংঘের সেবার উপর বিরাট তারা সম্মান প্রদর্শন করেছিলেন। এবং সেখানকার রাজা, থাইল্যান্ডের রাজা, তিনি যদিও তারা বুদ্ধিস্ট রাজা, তিনি মনে করেন যে তিনি ভগবান রামচন্দ্রের বংশোদ্ভূত, ভগবান রামচন্দ্র তারই পূর্বজ, যদিও তারা বুদ্ধিস্ট। এবং সেই থাইল্যান্ডের জনগণ, প্রজা সেখানকার রাজাকে অ্যাড্রেস করেন, অভিবাদন করেন যে রামা বলে। সমগ্র বিশ্বের বুকে ওই ত্রিনিদাদ, গায়না, সুরিনাম, ফিজি, সর্বত্রই আমাদের আশ্রম রয়েছে। সেখানে যারা ভারতীয় বংশোদ্ভূত, ভারত সেবাশ্রম সংঘের প্রচুর অবদান, তারা হিন্দু রূপে বেঁচে রয়েছেন, ভারত সেবাশ্রম সংঘের অবদান। এবং সেখানে মানুষের কি উচ্ছ্বাস! ভগবান শ্রী রামচন্দ্র দেশে তার পৈতৃক ভিটাতে ফিরেছেন। ত্রিনিদাদকে বলা হয় রামায়ণ কান্ট্রি, সেটা ভারত সেবাশ্রম সংঘের জন্য আমরা আনন্দিত, আমরা গর্বিত। ভগবান শ্রী রামচন্দ্রের জন্য আমরা গর্বিত। রাম রাজ্য যেন ফিরে এসেছে, সেই অকাল দীপাবলি আজ উদযাপিত হচ্ছে, আমরা সত্যিই গর্বিত। ধন্যবাদ প্রদান করছি। একদমই তাই। আমি এই
ছবি। সঙ্গে সঙ্গেই চলে আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকবার স্টুডিওতে আসবো। আমি স্টুডিওতে অঙ্কন রয়েছেন আমার সঙ্গে, আমি অঙ্কনের কাছে একবার যাবো। অঙ্কন, এই মুহূর্তে কি এই ছবি দেখে কি মনে হচ্ছে তোমার? কি মনে হচ্ছে কোথাও মিস করে যাওয়া হলো, মানে কোথাও এখানে ওই অযোধ্যার এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণটায় একটু থাকতে পারলে ভালো হতো মনে হচ্ছে? দেখুন, আমি আজকে রিপাবলিক বাংলার পরিবারের সকল যারা সদস্য রয়েছেন এবং যে সমস্ত দর্শক দেখছেন সকলকেই রাম দীপাবলির এই পূর্ণ সন্ধ্যায় শুভেচ্ছা জানাই। মিস করা বলতে আমি আজকে শুধু তাদেরকে স্মরণ করছি যাদের বলিদানের জন্য আজকে আমরা এই রাম মন্দিরের এই দিনটা আমরা আজকে দেখতে পাচ্ছি। মানে আমার সত্যি কথায় সকালবেলায় সেই অভিজিৎ মুহূর্ত থেকে যখন থেকে রামলালার সেই দিব্য দর্শন দেখতে পাচ্ছি এবং এখনও যখন আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যেন আজকে একটা স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। এ তো স্বপ্ন ছাড়ার কিছু নয়, আমরা কখনো কল্পনা করতে পারিনি। সংগ্রাম, লড়াই, রক্তক্ষয়, আইনি যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ সব কিছুকে পেরিয়ে আজকে যখন সরযূর তীরে আপনি যেভাবে আজকে কভারেজ করছেন, যা দৃশ্য দেখতে পাচ্ছি এর কল্পনা করা যায় না। এ এক অবর্ণনীয় মানে প্রশান্তি মনের মধ্যে, এ জীবনের প্রাপ্তি। আজকে আমি গতকালও বলছিলাম, আজকেও বললাম, এই জীবন আজকে সার্থক মনে হচ্ছে যখন আমি আজকে এই রামলালার এই দিব্য দর্শন করতে পারছি, এই সরযূর তীরের এই মহিমা দেখতে পাচ্ছি। আমি যারা আজকে রাজনৈতিক কারণে কেবলমাত্র শুধু রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে এই মানে রাম কাজ থেকে যারা বঞ্চিত হলেন, যারা আজকের দিনেও রামকে একাত্ম করতে পারলেন না, তাদের প্রতি শুধুমাত্র আমার আবেদন থাকবে যে ভারতবর্ষের আত্মা হচ্ছে রাম, ভারতবর্ষের অস্মিতা হচ্ছে রাম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ভারতবর্ষের ভাষ্য, প্রধান যে ভাষ্য সেইটা হচ্ছে রাম। বিবেকানন্দ বলছেন আদর্শ পুরুষ তিনি হচ্ছেন রাম। বঙ্কিমচন্দ্রের ভাষায় রাম হচ্ছেন দেশের সেই লুপ্ত আত্মা, যে আত্মার জাগরণ ঘটলে ভারতবর্ষ জগৎ সভায় তার স্বর্ণ আসনে বসবে। অরবিন্দর ভাষায় ঋষি অরবিন্দ বলছেন রামকে বুঝতে গেলে রামায়ণকে পড়তে হবে, ভারতবর্ষকে বুঝতে গেলে রামের আত্মাকে, রামের চেতনাকে বুঝতে হবে। সেই চেতনার রামকে যারা আজকেও একাত্ম করতে পারলেন না শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে, তাদেরকে এখনো বলবো রাজনৈতিক লড়াই থাকবে আমাদের সাথে। তৃণমূল, সিপিএম, কংগ্রেসের রাজনৈতিক লড়াই চিরন্তন, কিন্তু রামকে অস্বীকার করে, ভারতবর্ষকে অস্বীকার করার এই ধৃষ্টতা আর দেখাবেন না। গোটা পৃথিবী, আপনি মেলবন্ধন দেখাচ্ছিলেন, রানী ভবানীর মাটি থেকে আসছেন বাংলাদেশ থেকে। এটা তো কোথাও এই মুহূর্তে এই রানী ভবানী, আমি শেষ করে নিচ্ছি, রানী ভবানীর মাটি থেকে, সূর্য সেনের মাটি থেকে যারা আসছে রাম মন্দির নিয়ে এই আন্দোলন, এই যে সংগ্রাম শুরু হয়েছিল অঙ্কন, সেই সময় তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল ছিল না। 500 বছর আগে থেকে সেই আন্দোলন চলছে, মীরবাকির মন্দির ভেঙে দেওয়া এবং তারপর সেখানে অন্য ধাঁচা তৈরি করা, সে বহু পুরনো। তখন কোথায় সেখানে সিপিএম, কংগ্রেস, তৃণমূল? অথবা এত পুরনো আন্দোলন চলছে, কিন্তু কোথাও যেন স্বাধীন দেশে, নিজ মাটিতে, নিজ ভূমে, স্বাধীন দেশে, সেখানে সে আন্দোলন যথাযোগ্য সম্মান পায়নি, রাজনীতি হয়েছে শুধুমাত্র। অঙ্কন, প্লিজ শেষ করে নাও। হ্যাঁ, না, সম্মানের কথা তো আপনারা যারা আন্দোলনের সাথে থাকতে পারেননি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, আজকে তো সুবর্ণ সুযোগ এসেছিল। আজকে তো রাম দীপাবলি পালন হচ্ছে। আজকে তো শুধুমাত্র আপনি স্বর্ণালী দি দেখাচ্ছিলেন রামের নামে, রামের আহ্বানে, রামের ডাকে আজকে কেবল ভারতবর্ষ একাত্ম হয়নি। রানী ভবানীর মাটি থেকে, সূর্য সেনের মাটি থেকে, যাদের স্বাধীনতার 14ই আগস্ট আমাদেরকে হারাতে হয়েছিল, তাদের মাটির থেকে মানুষ আজকে একাত্ম হয়েছে শুধুমাত্র রামের নামে। তো সেই যে গোটা বিশ্বকে যিনি আজকে জুড়ে দিলেন, কেন সেই সংহতির আদর্শ পুরুষকে আজকের দিনেও রাজনৈতিক স্বার্থে কিছু রাজনৈতিক দল আপন করতে পারলেন না? বড় হতাশা লাগে। আজকে উত্তর নিয়ে নেব খুব সংক্ষেপে।
আমি আসছি। মণিশঙ্কর দা আমাদের সঙ্গে রয়েছেন। মণিশঙ্কর দা, যদিও আমি রাজনীতির মধ্যে ঠিক এই মুহূর্তে রাজনীতির আলোচনা ঢোকার মতো পরিসরে আমি নেই, পরিবেশে নেই, আপনারা বুঝতেই পাচ্ছেন। যেভাবে কোথাও মণিশঙ্কর দা আমার মনে হয় আমার সঙ্গে সহমত হবেন, যেইভাবে যেখানে দেখুন সরজু নদীর তীরে দাঁড়িয়ে রয়েছি আমরা রাম কি প্যারি ঘাটে, এবং আমার সঙ্গে মহারাজজি আছেন। মহারাজজিকে আমি আস্তে আস্তে ডেকে নেব, আমরা একদম শেষের দিকে চলে আসছি। তবে তার আগে আমি মণিশঙ্কর দাকেও জিজ্ঞাসা করব যে কেমন লাগছে এই যে একটা না বলেন একই নারা একই নাম, মানে একটাই জয়ধ্বনি দিতে দিতে গোটা দেশ, শুধু নয় দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশ, নেপাল, তিব্বত, থাইল্যান্ড, বিভিন্ন প্রান্ত থেকে বিদেশ থেকে মানুষ ছুটে আসছেন শুধুমাত্র এই একই টানে। এই আবেগের বহিঃপ্রকাশ কীভাবে আর কি ভাষায় করা যায়, আমি সত্যি এখানে এসে কার্যত আমিও বাকরুদ্ধ। কোথাও মনে হচ্ছে যে সত্যি শুধুমাত্র মন্দির নয়, এবার সময় এসেছে রামের আদর্শটাকেও এই পরবর্তী প্রজন্ম, বর্তমান প্রজন্মের মধ্যে শিরায় শিরায় ডিএনএর মধ্যে ঢুকিয়ে দেওয়া, ছড়িয়ে দেওয়া। কারণ সেই আদর্শের জন্যই আজ এই মাতোয়ারা, এই পাগলামো, এই আবেগ। মণিশঙ্কর দা বলছি, আমি যখন বলবো তখন শেষের দিকে চলে এসছেন, তাও অনুরোধ করবো 1-2 মিনিট কথা বলার সময় দেবেন। আমিও আজকে এইরকম মানসিকতা নিয়ে নেই যে প্রসেস অ্যাডাপ্ট করেই, যে পদ্ধতিটাকে অ্যাডাপ্ট করে এই রামের সূচনা হোক না কেন, আমার তর্ক করার কোনো জায়গা নেই। এবং আপনারা দেখাচ্ছেন যে দেশবাসী আজ আবেগপ্রবণ, দেশবাসীর মধ্যে আমিও পড়ি, যত ধর্ম, যত রাজনীতিক, যে রাজনীতির লোক হোক না কেন সবাই মিলে পড়ে। ফলে আমরা যখন দেখাচ্ছেন সবাই উচ্ছ্বসিত না চাইলে এখানে কোনো রাজনীতির তর্ক হতে পারে না। আমার খারাপ লাগছে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে যে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মানে মন্দিরে কে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন, কারা করেন, তাদেরকে দিয়ে করালে মনে হয় ব্যাপারটা অনেকটা ভালো হতো। আমি বলবো যদি এত 150 কোটি ভারতবাসীর মধ্যে একজনও যদি এটা নিয়ে বিতর্ক করে, তার মানে জানবো আপনার ব্যর্থতা আছে। কারণ কিছু কিছু জিনিস বিতর্কের ঊর্ধ্বে থাকে, তো কেউ বিতর্ক করে না। কি আপনি যখন সেটাকে করতে পারেননি, যদি একজনও এই বিতর্কের মধ্যে দিয়ে যায়, তাহলে জানবো আপনার সার্থকতা এটা হয়নি। এবং দ্বিতীয়ত আমি বলবো যে সার্থকতা নাই হতে পারে, কারণ প্রধানমন্ত্রী বলেছেন এই রামকে উপহিত করেছেন আধুনিক রাম হিসাবে। আপনি যদি বক্তৃতার মধ্যে দেখেন, তাহলে আধুনিক রাম আর পুরনো রাম বলে আমার কিছু জানা নেই। এখন আমি যেটা বলছি, রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন, একবার রাম নামে যত পাপ হরে, মানুষের সাধ্য নাই তত পাপ করে। এখন একবার রাম নামটা জপ করার জন্য কোনো রাজনীতিক লোকরা এই প্রাণ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করলো কিনা আমি জানি না, কিন্তু পরিশেষে আমি বলবো যে রাম একটা রাজত্ব ছিল, এবং সেই রাম রাজত্বে সুশাসন ছিল, যেখানে মানুষে বিভেদ ছিল না, যেখানে ধর্মের রাজনীতি একসঙ্গে মিশ্রণ ছিল না। আজকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে আপনি দীপাবলি অকাল করুন, প্রদীপ দেখান, কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালো দিকটা যেটা সুশাসন, সেটাকেও অ্যাডাপ্ট করে দেখান, তবে বলবো রামের সার্থকতা। কারণ রামকৃষ্ণদেব আবার বলেছিলেন, নরেন যখন তাকে বলেছিলেন যাত্রা দেখতে যাওয়ার জন্যে, তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যাত্রা নাটকে লোকশিক্ষা হয়, তখন বলেছিলেন ওখানে তো নাচ গান হবে না, তোমার যেটা মনে হবে ভালো তুমি সেটা নেবে, বাকিটাকে ছেড়ে দেবে। ফলে এই রাম রাজত্ব যেটা সুশাসন, আশা করব এই সরকারটা যদি থাকে সেটাকে অ্যাডাপ্ট করে ভারতবর্ষে একটা সুশাসন প্রতিষ্ঠা করবে, তবে এই রাম জন্মভূমির প্রতিষ্ঠাতাটা সার্থক হবে। আদারওয়াইজ শুধুমাত্র রাজনীতিতে উত্তরণ হওয়ার জন্যই মনে হবে এটা হয়েছে। ঠিক। আমি আবার উত্তরণের কথা চলে এলাম, উত্তরণের জায়গায় আর আসছি না, কিন্তু সুশাসন তো বটে, সেটা প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। এবং আপনি বলছেন যে আধুনিক প্রাচীন জানি না, কিন্তু এটাও তো ঠিক যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, সেই অন্যায়গুলো বদলে গেছে। সেই অন্যায় একসময় মনে হয়েছিল যে মাতা সীতাকে হরণ করে নিয়ে যাওয়া অন্যায়, কিন্তু পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে যেভাবে কোথাও অপরাধ, দুর্নীতি, আরও আপনি বিভেদ বলছেন, বিভেদও যদি সেটা সেইভাবে হয়ে থাকে, সেগুলো বর্তমান সময় দাঁড়িয়ে সেগুলোকে কোথাও সেখান থেকে জয় করতে হবে, সেইগুলোর বিরুদ্ধে লড়াই করতে হবে। যে আদর্শ, বেসিক নীতিবোধটুকু যেগুলো সত্যি সত্যি কোথাও হারাতে বসেছি আমরা, যদি সেইটাকে ফিরে পাওয়া যায়, নতুন করে সেই আদর্শ আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে, বুঝতে পারে রামের আদর্শ কি, এটাই তো আমাদের সার্থকতা। আমি একদম শেষ করার আগে আরেকবার আসবো পরমাত্মানন্দ মহারাজজির কাছে। আমরা বলছিলাম যে রামের আদর্শ এই সময় দাঁড়িয়ে আমাদের বর্তমান প্রজন্ম
সেই সময় রামকে লড়াই করতে হয়েছিল, যুদ্ধ করতে হয়েছিল রাবণের সঙ্গে, তো সীতামাকে হরণ করে নিয়ে যাওয়াটা অন্যায় ছিল। বর্তমান সময় কি অন্যায়ের সংজ্ঞাটা বদলে যায়নি? এখন তো অন্যায়ের ক্ষেত্রে অনেক বড় পরিসর এসছে। রামের সে আদর্শ যদি আমাদের বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্মের রক্তের মধ্যে না মেশে, তাহলে এই যুদ্ধ সম্ভব হবে কি করে? এই তো অন্যায়ের তো সংজ্ঞা বদলে বদলে যাবে যুগে যুগে। রামের প্রয়োজন আজও ফুরিয়ে যায়নি। সেদিন অন্যায়ের রকম ফের ছিল একরকম, রাবণের অন্যায় ছিল একরকম, কুম্ভকর্ণের অন্যায় ছিল একরকম, আর আজকে সাধারণের অন্যায়, আমাদের শাসকদের অন্যায় আর এক রকম। কিন্তু অন্যায় তো অন্যায়, আর এই অন্যায়ের সাথে যুদ্ধ করতে গেলে রামের মতো নেতার দরকার, রামের মতো আদর্শের দরকার, রামের মতো সুশাসকের দরকার। আজকে রাম রাজ্যের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেই সুশাসনের প্রতিজ্ঞা আমরা করলাম। শুধু মূর্তি প্রতিষ্ঠা নয়, শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, হাজার হাজার মন্দিরের দেশে ভারতবর্ষে আরেকটা নতুন মন্দির প্রতিষ্ঠা নয়, আমরা সুশাসনকে প্রতিষ্ঠা করতে চাই, মানবতাকে প্রতিষ্ঠা করতে চাই, আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই। তারই প্রতিষ্ঠা হলো আজকে দুপুরে হাজার হাজার সন্ন্যাসীর ঘণ্টার ধ্বনিতে, শঙ্খধ্বনিতে, অসংখ্য বেদজ্ঞ ব্রাহ্মণের বেদ ঘোষণের মধ্যে দিয়ে, আর আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর করকমলে। অন্তত একটা জায়গাতে আমি থেকে সরাসরি স্বর্ণালী, এই রাম কি ফেরি ঘাট থেকে আমি শেষ করব, অন্তত একটা বিষয় আমার আজকের এই শো বোধহয় সার্থক, যে আজকে এমন একটা দিনের কথা বলছি আমরা, যে দিনে আমি এই মুহূর্তে যমুনা তীরে রয়েছি। সেই দিনে সোজাসুজি স্বর্ণালীর আলোচনাতে সবাই অন্তত একটা বিষয়ে সহমত হয়েছেন, যে সত্যি শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, প্রতিষ্ঠা করতে হবে সুশাসন। রামের আদর্শ, সেই আদর্শের প্রতিষ্ঠা এই মুহূর্তে দরকার। যদি সেই আদর্শ প্রতিষ্ঠা করা যায়, তবেই বোধহয় এত সব কিছু, এত আবেগ বলুন, আড়ম্বর বলুন, প্রাণঢালা উন্মাদনা বলুন, সব কিছু সার্থক হবে। এই একটা জায়গায় সবাই সহমত। আজকে প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে ডিবেট শেষ করছি। এখানে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। ফিরে এসে আবারও সরজ নদীর তীরে এই মুহূর্তে যে লাইট অ্যান্ড সাউন্ড চলছে সেটা দেখাবো, সঙ্গে থাকুন। আলোয় ভেসে যাচ্ছে এই মুহূর্তে সরজঘাটের তীর। আর যত সময় বাড়ছে, বেলা বাড়ছে, আরও বেশি মানুষ আসছেন অনেক আশা নিয়ে, অনেক উচ্ছ্বাস নিয়ে, অনেক মনস্কামনা নিয়ে শ্রীরামচন্দ্রের কাছে, 5 বছরের ছোট্ট রামলালার কাছে। সময় আর একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। শুধুমাত্র আরো 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 আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। এই আলোতেই সমস্ত মুছে যাক সমস্ত গ্লানি জড়া, আর নতুন এক যুগের, এক রাজ্যের, এক দেশের সূচনা হোক। আপাতত সোজাসুজি স্বর্ণালী এখানে শেষ।